সঙ্গীত কক্ষের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আয়ান আরও নিশ্চিত হয়ে গেল এই স্কুলে কিছু অতি প্রাকৃতিক ঘটছে। দিনে সব কিছু স্বাভাবিক হলেও রাতে এই প্রাচীন বিদ্যালয় জীবন্ত হয়ে ওঠে। এক সন্ধ্যায় আয়ান একা করিডোর দিয়ে ফিরে যাচ্ছিল। হঠাৎ করে বাতাস থেমে গেল, চারপাশ নীরব, কিন্তু তার কানে ভেসে এলো ফিসফিস, হাহাকার, দূরের ধ্বনি। সে চোখ বড় করে তাকালো। করিডোরের অন্ধকারে ছায়ার মতো কিছু চলাফেরা করছে। তারা মানুষের মতো, কিন্তু নয়, চেহারা ভাঁপা, চোখে লাল অদ্ভুত আলো। আয়ান হেঁটে যেতে শুরু করলো, তবে তার পদক্ষেপের প্রতিধ্বনি নয়, অন্যদের পদক্ষেপ শোনা যাচ্ছিল। প্রতিটি কোণে, প্রতিটি ক্লাসরুমের জানালায় সে দেখতে পাচ্ছিল নিখোঁজ ছাত্রছাত্রীরা, কিন্তু তাদের শরীর নেই, শুধুই আত্মা। তারা একে একে ঘুরছে, আয়ানের দিকে তাকিয়ে হাসছে, কান্না করছে, হাহাকার করছে। প্রথম দিনের সকালে স্কুলে যাওয়ার পথে সে দেখে ভবনের সামনে বিশাল গেটের উপর ভাঙা লোহার অক্ষরে লেখা ধুলিগ্রাম উচ্চ বিদ্যালয় 1897। গেটের পাশে দাঁড়িয়েছিলেন বৃদ্ধ দারোয়ান। চোখের চারপাশে কালো দাগ, চেহারায় অদ্ভুত ক্লান্তি। আয়ানকে দেখেই তিনি ফিসফিস করে বললেন, সন্ধ্যের পর আর কখনো ভেতরে থেকো না, শুনলে? আয়ান অবাক হয়ে কিছু বলতে যাচ্ছিল, তখনই আরও কিছু নতুন ছাত্র এসে পড়ল। হাসি ঠাট্টায় ভয়ের আবহাওয়াটা চাপা পড়ে গেল। ভেতরে ঢুকেই তারা দেখতে পেল করিডোর লম্বা আর অন্ধকার। দেয়ালে পুরনো ছাত্রদের ছবি টাঙানো, যাদের অনেকের চোখ অদ্ভুত ভঙ্গিতে যেন তাকিয়ে আছে। এক একটা ক্লাসরুমে ঢুকে ধুলো, ভাঙা বেঞ্চ আর জানলা দিয়ে ঢুকে আসা ঠান্ডা বাতাসে শিহরিত হলো সবাই। ক্লাস শুরু হলো। নতুন শিক্ষকরা নিজেদের পরিচয় দিলেন। সবকিছুই যেন স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে দুপুরে যখন ঘণ্টা বাজল, তখন অদ্ভুত কিছু ঘটল। ঘণ্টার আওয়াজ ছিল অস্বাভাবিক কর্কশ, যেন গলায় ছুরি বসানো কারুর আর্তনাদ। সবাই থমকে গেলেও শিক্ষকরা ভান করলেন কিছুই হয়নি। কেবল আয়ানের মনে হলো এই ঘণ্টার আওয়াজটা মানুষকে ভেতর থেকে টেনে নিচ্ছে, কোথাও অন্ধকারে। আরও অদ্ভুত ব্যাপার হলো, যখন ছাত্রছাত্রীরা একসাথে মাঠে খেলতে গেল, তখন আয়ান লক্ষ্য করল পশ্চিম দিকের পুরনো একটি বিল্ডিং আলাদা করে তালাবদ্ধ। কেউ ওদিকে যায় না, এমনকি শিক্ষকরা এড়িয়ে চলেন। আয়ান কৌতূহলী হয়ে রাহুল নামের এক সহপাঠীকে জিজ্ঞেস করল, ওই বিল্ডিংটা বন্ধ কেন? রাহুল এক চিলতে ভয় মেশানো হাসি দিয়ে উত্তর দিল, ওখানেই নাকি অনেক আগে কয়েকজন ছাত্র নিখোঁজ হয়েছিল, তারপর থেকে ওই জায়গাটা আর খোলা হয়নি। কথাগুলো আয়ানের কানে দিয়ে ঠেকল, কিন্তু তার কৌতূহল আরও বাড়ল। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক থাকলেও বিকেল গড়ালি একটা অদ্ভুত অস্বস্তি নামতে শুরু করল। হাওয়া ঠান্ডা হয়ে গেল, জানালার কাঁচে অচেনা শব্দ হতে লাগল। ক্লাস শেষে যখন সবাই বেরিয়ে গেল, আয়ান একবার পেছনে তাকিয়ে দেখল পুরনো করিডোরের অন্ধকারে যেন কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে, কিন্তু সে চোখের পলক ফেলতেই কিছু দেখা গেল না। শরতের দুপুর, শহরের আকাশে তখন হালকা সোনালি রোদ, বাতাসে কাশফুলের গন্ধ মিশে আছে। রাস্তায় মানুষের ব্যস্ত আনাগোনা। ঠিক তখনই একটি পুরনো মাইক্রোবাস ঢুকল সেন্ট মেরি চ্যারিটি হাসপাতালের গেটে। মাইক্রোবাস থেকে নেমে এলো 5 জন। রোহান, পেশায় সাংবাদিক, বয়স 30-এর কাছাকাছি। সে ভয়ঙ্কর জায়গায় গিয়ে অনুসন্ধানী প্রতিবেদন লেখে। সায়ন্তী, তরুণ ফটোগ্রাফার, ক্যামেরা তার চোখের মতোই সত্য খোঁজে। আকাশ, ভিডিওগ্রাফার, সব কিছু রেকর্ড করে রাখার দায়িত্ব। মাহি, রোহানের বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, অলৌকিক বিষয়ে অগাধ আগ্রহ। ইমরান, দলের সবচেয়ে নীরব ছেলে, সব সময় হাতে থাকে নোটবুক। কি ভাবে কেউ বুঝতে পারে না। তারা এসেছিল একটি উদ্দেশ্যে, শহরের মানুষ যে অভিশপ্ত হাসপাতালের ভয়ঙ্কর কাহিনী বলে বেড়াচ্ছে, সেটির সত্যতা খুঁজে বের করা। রোহানের পরিকল্পনা ছিল এই নিয়ে একটি বড় রিপোর্ট তৈরি করা। গেটে দাঁড়িয়ে থাকা প্রহরী তাদের দিকে কটমট করে তাকাল। আপনারা কারা? রোহান হেসে বলল, আমরা সাংবাদিক।
হাসপাতালের ইতিহাস নিয়ে একটা প্রতিবেদন করছি, ভেতরে ঢুকতে চাই। প্রহরী একটু থমকাল, তার চোখে অদ্ভুত ভয়। দিনে ঢুকতে পারে, কিন্তু খেয়াল রাখবেন সূর্য ডোবার আগে যেন বের হয়ে যান। প্রহরীর গলা কেঁপে উঠল, তার চোখে আতঙ্ক স্পষ্ট, কিন্তু দলটি হেসে উড়িয়ে দিল কথাগুলো। তাদের কাছে এগুলো কেবল কুসংস্কার। তারা ভেতরে ঢুকল, দেখল হাসপাতাল পুরোপুরি স্বাভাবিক। ডাক্তাররা রোগী দেখছে, নার্সরা ওষুধ দিচ্ছে, লিফট চলছে, করিডোরে রোগীর আত্মীয়রা হেঁটে বেড়াচ্ছে। সায়ন্তী কয়েকটা ছবি তুলল। দেখে তো একদম স্বাভাবিক হাসপাতালের মতোই লাগছে। রোহান মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু আমি জানি দিনে যতটা স্বাভাবিক দেখা যায়, রাতে এর আসল রূপ বের হয়। তারা কয়েকটা পুরনো ওয়ার্ড ঘুরে দেখল। দেয়ালগুলোতে জায়গায় জায়গায় রং খসে পড়ে আছে, জানালার কাছে ধুলো জমে আছে, কোথাও কোথাও ভাঙা বিছানা পড়ে আছে, হয়তো বহুদিন ধরে ব্যবহার হয়নি। হঠাৎ ইমরান একটি দেয়ালে হাত রেখে থেমে গেল। তোমরা খেয়াল করেছ দেয়ালটা ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। মাহি হেসে বলল, ওটা নিশ্চয়ই বাতাসের জন্য। কিন্তু ইমরানের চোখে অদ্ভুত আতঙ্ক ফুটে উঠল। তারা এক নার্সকে জিজ্ঞাসা করল হাসপাতালের ইতিহাস নিয়ে। নার্স হঠাৎ চুপ করে গেল, তারপর দ্রুত চলে গেল ভেতরের দিকে। এরপর রোহান হাসপাতালে আসা এক বৃদ্ধ রোগীর সাথে কথা বলল। বৃদ্ধ ফিসফিস করে বলল, বাবা, রাতে এখানে থেকো না, অনেককে হারাতে দেখেছি আমি। দিনের বেলা যেমনই লাগুক না কেন, রাত হলেই এখানে ডাক্তাররা মানুষ থাকে না, তাদের চোখ ফাঁকা হয়ে যায়, আর তুমি যতই দৌড়াও হাসপাতাল থেকে বের হতে পারবে না। রোহানের শরীর শিউরে উঠল, কিন্তু সায়ন্তী আবার হেসে বলল, আরে এগুলো শুধু গল্প, সত্যি যদি এমন হতো তাহলে এত মানুষ দিনে চিকিৎসা নিতে আসতো কেন? কথাগুলো সবাইকে খানিকটা স্বস্তি দিল, কিন্তু ভেতরে ভেতরে একটা অদৃশ্য অস্বস্তি জমে উঠছিল। বিকেলের দিকে তারা হাসপাতালের দ্বিতীয় তলায় পৌঁছালো। সেখানে এক পুরনো কক্ষ তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। কক্ষের দরজায় মরচে ধরা তালা, আর দরজার উপর লাল রঙে আঁকাবাঁকা কিছু দাগ। আকাশ জোরে টেনে বলল, এই কক্ষটা নিয়ে কিছু একটা রহস্য আছে। দেখো না, অন্য সব রুম খোলা, শুধু এইটাই বন্ধ। তারা দরজায় কান পাতল। আশ্চর্যভাবে ভেতর থেকে আসছে হালকা একটা শব্দ। মনে হলো যেন কেউ ভেতরে হেসে উঠল, এক ছোট্ট মেয়ের হাসি। সায়ন্তী ভয়ে পিছিয়ে গেল। তোমরা শুনলে? ওটা কি বাচ্চার হাসি ছিল? রোহানের চোখ চকচক করে উঠল। ঠিক তাই, এটাই প্রমাণ এখানে কিছু একটা আছে। ঘড়িতে তখন বিকেল 5টা। সূর্য ধীরে ধীরে লাল হয়ে নেমে আসছে পশ্চিম আকাশে। প্রহরীর সতর্কবার্তা মনে পড়ল রোহানের, কিন্তু সে দলকে থামালো না। আমাদের অপেক্ষা করতে হবে, আসল ঘটনা ঘটে রাতে। সায়ন্তী দ্বিধায় পড়ল, কিন্তু যদি সত্যি গুজবগুলো সত্যি হয়? রোহান ঠোঁট কামড়ে হাসল, আমরা সাংবাদিক, ভয় পেলে চলবে। আজ রাতেই আমরা জানবো এই হাসপাতালের ভেতরে আসলে কি ঘটে। হাসপাতালের করিডোরে আলো জ্বলে উঠছিল। দিনের স্বাভাবিক পরিবেশ আস্তে আস্তে বদলে যাচ্ছিল। দলটি জানতো না তারা প্রবেশ করেছে এমন এক অন্ধকারের দুনিয়ায়, যেখান থেকে হয়তো আর ফিরে আসা সম্ভব হবে না। ঘড়িঘর থেমে যাওয়ার পরও আয়ানের মনে এক অদ্ভুত ভার অনুভূত হয়। সে জানে এই স্কুলের সব রহস্য এখনও শেষ হয়নি। পরের দিন আয়ান গোপনভাবে প্রাচীন নথি আর ডায়েরি খুঁজতে গিয়েছিল। লক্ষ্য হল বিদ্যালয়ের কালো ইতিহাস উন্মোচিত করা। ডায়েরির পাতায় লেখা ছিল, 1897 সালে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রিন্সিপাল অচিন্ত সেন ছাত্রদের নিয়ে গবেষণা করতেন মানব আত্মা এবং সময় নিয়ন্ত্রণের রহস্য নিয়ে। তিনি শিক্ষার্থীদের ব্যবহার করতেন নিজের পরীক্ষার জন্য। প্রতি বছর নতুন ছাত্রদের মধ্য থেকে কিছু নমুনা নির্বাচিত হতো। আয়ানের গা কাঁপল। বুঝতে পারল নিখোঁজ ছাত্রছাত্রীরা শুধু হারায়নি, তাদের আত্মা স্কুলের শক্তি বৃদ্ধির জন্য ব্যবহৃত হচ্ছিল। আকাশ ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ড করছিল। হঠাৎ তার ক্যামেরা স্ক্রিনে দেখা গেল একটি ছোট্ট মেয়ে সাদা ফ্রক পরে দাঁড়িয়ে আছে করিডোরের শেষে। কিন্তু চোখ তুলে তাকাতেই দেখা গেল সেখানে কেউ নেই। আকাশ কাঁপা গলায় বলল, আমি ওকে দেখেছি অর্পিতা। এবং তারা যখন এক লম্বা করিডোরে পৌঁছল, হঠাৎ বাতাস জমাট বাঁধার মতো ঠান্ডা হয়ে গেল। নিস্তব্ধতার ভেতরে ভেসে এলো এক শিশু কণ্ঠ,
আমাকে বাঁচাও! সবার বুক কেঁপে উঠল। তারপরই এক কোণ থেকে ভেসে এলো টুংটাং শব্দ। তারা তাকিয়ে দেখল একটা ভাঙা পুতুল মেঝেতে গড়িয়ে যাচ্ছে, যেন কেউ অদৃশ্য হাত দিয়ে ঠেলে দিয়েছে। হঠাৎ আলো ঝলমল করে নিভে উঠল, আর সেই মুহূর্তে তারা সবাই স্পষ্ট দেখল করিডোরের মাঝে দাঁড়িয়ে আছে অর্পিতা। সাদা ফ্রক রক্তে ভেজা, চোখ দুটি ফাঁকা, কিন্তু ঠোঁটে অদ্ভুত এক হাসি। তার হাতে একটি পুরনো পুতুল। সায়ন্তীর হাত থেকে ক্যামেরা পড়ে গেল। মাহি ফিসফিস করে বলল, এটা সত্যি। অর্পিতা ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগল। তার পদক্ষেপে কোনো শব্দ নেই, কিন্তু পুরো করিডোর যেন কেঁপে উঠছিল। শহর নিস্তব্ধ। আয়ান একা স্কুলের করিডোরে ঘুরছে। মনে আছে, ঘড়িঘর বন্ধ, আত্মারা মুক্ত। তবে তার মনে একটি অদ্ভুত অনুভূতি। কিছু শক্তি এখনও বিদ্যালয়ের ভেতর ঘুরছে। রাত্রি নেমে আসে। আয়ানকে হঠাৎ করেই ঘড়িঘরের দিক থেকে ঘণ্টার কর্কশ আওয়াজ শোনা যায়। তবে এবার সেটা আগের মতো নয়। এই শব্দ যেন আকাশ পাতাল কাঁপাচ্ছে। আয়ান সাহস জোগাতে লাগলো। সে জানে এখনই চূড়ান্ত পরীক্ষা। হঠাৎ দরজা খুলল। তার সামনে দাঁড়ালো মিস্টার করিম। চোখে লাল আলো, মুখে ভয়ঙ্কর হাসি। তুমি সাহসী হয়েছ, কিন্তু সময় শেষ। তোমার পালা এসেছে। ইমরান লক্ষ্য করল ছোট্ট মেয়েটির চোখে হঠাৎ এক অদ্ভুত ঝলক, আর সে তার স্মৃতিচিত্র ফুটিয়ে তুলছে। মনে হলো তারা দেখছে অর্পিতার শেষ রাত। একটি অন্ধকার কক্ষে তাকে বেঁধে রাখা, ডাক্তারদের নিষ্ঠুর হাত। সত্যি মনে হলো তারা ইতিহাসের এক অদ্ভুত ভয়ঙ্কর সিনেমার অংশ হয়ে গেছে। হঠাৎ এক ডাক্তার চিৎকার করে সামনে এলো, এখানে কোনো প্রাণীর খেলা নেই, ও আমাদের ভেবেছে। ডাক্তারটি ধীরে ধীরে মানুষের রূপ হারাচ্ছে। মুখ বিকৃত, চোখ ফাঁকা, হাত দীর্ঘ হচ্ছে, কণ্ঠ ফিসফিস করছে, আমরা কখনো বাঁচব না, আমাদের ভুলের জন্য অভিশাপ। দলটি একত্রিত হয়ে করিডোরে অন্য প্রান্তে সরে যায়, কিন্তু প্রতিটি কোণে ডাক্তাররা উপস্থিত, নীরব, ক্রমাগত অদ্ভুত পদক্ষেপ করছে। আকাশ ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ড করছে। হঠাৎ সে দেখল ডাক্তারদের একটি গোষ্ঠী অর্পিতার চারপাশে চক্রাকারে ঘুরছে, যেন তারা জানে তাদের কৃতকর্মের জন্য এই আত্মা শাস্তি দিচ্ছে। সায়ন্তী কাঁপতে কাঁপতে বলল, আমি আর থাকতে পারছি না, আমাদের এখান থেকে বের হতে হবে। মাহি বলল, রুখো, ও চিৎকার করছে, শুনে দেখো, ও বলছে সত্য জানাও, আমাকে বাঁচাও। যদি আমরা দৌড়াই কখনো সত্য জানাতে পারবো না। রোহান সিদ্ধান্ত নিল তারা হসপিটালের রেকর্ড এবং সব তথ্য সংগ্রহ করবে, তারপর বের হবে। তারা করিডোরের পাশে এক অন্ধকার কক্ষে ঢুকে পড়ল। হঠাৎ অর্পিতা এগিয়ে এলো। তার হাত স্পর্শ করল সায়ন্তীর কাঁধ। ঠান্ডা, ভেজা, কিন্তু কেঁপে ওঠার মতো। সায়ন্তী চিৎকার না করে ধীরে ধীরে তার হাত ধরল। আমরা সত্য জানাবো, আমরা জানব কি তোমাকে হত্যা করেছে। অর্পিতার চোখে অদ্ভুত শান্তি ফুটে উঠল। তবে করিডোরের চারপাশে ডাক্তারদের আত্মা আরো ভয়ঙ্কর হয়ে ঘুরছে। দলের পিছনে করিডোরের আরো অন্ধকার কোণ থেকে একজন ডাক্তার এগোচ্ছে। আকাশ ক্যামেরায় দেখল ডাক্তারটির হাত দিয়ে মেঝেতে অদৃশ্য লেখা লিখছে। লেখা স্পষ্ট হলো ক্যামেরায়, সত্য উদ্ঘাটিত হলে শুধু তখনই আমি মুক্ত হব। রোহান বুঝল যত তাড়াতাড়ি সম্ভব তারা হসপিটালের সমস্ত তথ্য সংগ্রহ করে বের হতে হবে। অর্পিতার কান্না, ডাক্তারদের আত্মার আভাস, করিডোরের অদ্ভুত ছায়া, সবই তাদের ঘিরে ফেলেছে। রোহান চেপে ধরল সায়ন্তীর হাত। ভয় পেও না, আমরা বের হব এবং সত্য জানাবো, অর্পিতার জন্য। অর্পিতার চোখে ধীরে ধীরে আলো ফুটে উঠল। একটু শান্তি, একটু আশা। কিন্তু হসপিটালের রাত দীর্ঘ, অন্ধকার এবং ভয়ঙ্কর। তাদের জন্য আসল পরীক্ষা এখন শুরু হয়েছে। রাত গভীর। সেন্ট মেরি চ্যারিটি হাসপাতালের করিডরগুলোতে নীরবতা। ভয়, কষ্ট আর অতীতের শিকার মানুষের আত্মা যেন একটি দানবের মতো ঘুরে বেড়াচ্ছে। রোহান, সায়ন্তী, আকাশ, মাহি আর ইমরান একত্রিত হয়ে হাসপাতালের পুরনো রেকর্ড ঘরটিতে প্রবেশ করল।
পুরনো ফাইল, রিপোর্ট এবং হাসপাতালের ডায়েরি পড়ে তারা ধীরে ধীরে রহস্যের মূল সূত্র খুঁজতে লাগল। রোহান এক ফাইল খুলল। পাতাগুলোতে লেখা, মেয়েটির নাম অর্পিতা। তার চিকিৎসা শুরু হয়েছিল সাধারণ জ্বরের জন্য, কিন্তু ডাক্তারের নির্দেশে তাকে একটি গোপন পরীক্ষার জন্য আলাদা কক্ষে নেওয়া হয়েছিল। মাহি চেঁচিয়ে বলল, ও না, এটা শুধু কুসংস্কার নয়, সত্যি ঘটেছিল। রোহান আরও পড়ল, দেখল সেই রাতে হাসপাতালের কিছু সিনিয়র ডাক্তার একরকম হিউম্যান ট্রায়াল চালাচ্ছিল। লক্ষ্য ছিল মানুষের শরীর থেকে এক রহস্যময় হরমোন বের করা। সেই জন্য শিশুদের ওপর পরীক্ষা করা হয়েছিল। অর্পিতার ছোট্ট জীবন ভেঙে পড়ে। তার আর্তচিৎকার আর দেহের ওপর অত্যাচার সবই নথিতে রেকর্ড। হঠাৎ করিডরের কোণে অর্পিতা ধীরে ধীরে এগোতে থাকে। ঠিকই পড়ছ, তুমি জানছ আমার হত্যাকারীরা, তাদের শাস্তি দিতে হবে, সত্য প্রকাশ করতে হবে। দলটি চুপচাপ তার দিকে তাকিয়েছিল। রোহান বলল, আমরা জানব, আমরা সবাই সত্য জানাব, তোমার জন্য। তাদের পিছনে হাসপাতালের করিডরের অন্য প্রান্তে ডাক্তারদের ছায়া ঘুরছে। তারা মানুষের রূপ হারাচ্ছে, মুখ বিকৃত, চোখ ফাঁকা। তাদের কণ্ঠ ফিসফিস করছে, আমরা বাঁচব না, আমাদের অপরাধ উদ্ঘাটিত হবে। দলটি তাদের দিকে তাকাচ্ছে। করিডরের বাতাসে হালকা ঝড় ওঠে। রক্তমাখা পুতুল মেঝেতে গড়িয়ে যায়। সায়ন্তী ক্যামেরা ধরে রাখে। হঠাৎ তারা দেখল একটা স্বচ্ছ প্রক্ষেপণ। অর্পিতাকে কিভাবে বেঁধে রাখা হয়েছিল, ডাক্তারদের নিষ্ঠুর অস্ত্রোপচার, মেয়েটির আর্তচিৎকার। আয়ান সাহস জোগাল। সে ঘড়ি আবার সামনে টেনে সমীকরণের মতো চাকা মেরাতে শুরু করল। প্রতি ঘূর্ণনের সাথে ছায়ার আক্রমণ করল। বাতাস কেঁপে উঠল, দেয়াল কাঁপল। একটা মুহূর্ত মিস্টার করিম আক্রমণ করতে গেল। আয়ান শেষ চেষ্টায় তার হাত ঘড়ির চাকা পর্যন্ত ঠেলে দিল। এক বিশাল ধ্বনি হলো। ঘণ্টা বাজল না, কিন্তু একটি রশ্মি বেরিয়ে ঘরে ভেসে গেল। মিস্টার করিম চিৎকার করে বিলীন হলো। ছায়ারা ধীরে ধীরে আলোকিত হয়ে মুক্ত হলো। নিখোঁজ ছাত্রছাত্রীরা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে তাদের ধূসর আত্মা ভেঙে হাসি মুখে আয়ানের দিকে তাকালো। স্কুল চুপচাপ হয়ে গেল। ঘড়িঘর নিঃশব্দ। বাতাসের স্পর্শে শান্তি, মুক্তি সব মিলিত হলো। আয়ান বুঝল সফল হয়েছে। সে বিদ্যালয় থেকে বেরিয়ে আসলো। শহর এখনো অন্ধকার, কিন্তু স্কুলের ভেতর আর কেউ বন্দী নয়। যদিও মনে আছে এই অভিশাপের ইতিহাস চিরকাল লিখিত থাকবে, এবং ভবিষ্যতের কোনো সাহসী ছাত্র যদি ভুল পথে যায়, ঘণ্টা আবার বেজে উঠবে। দিনের আলো আসলেই শহর আবার স্বাভাবিক। আয়ান স্কুলের বাইরে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নিল। ঘড়িঘর বন্ধ, নিখোঁজ ছাত্রছাত্রীরা মুক্ত, আর মিস্টার করিম, প্রিন্সিপাল অচিন্ত সেনের অভিশাপ এখন নিঃশেষ। কিন্তু আয়ান জানত এই অভিজ্ঞতা তার জীবনে চিরকাল অম্লান। রাতের কুয়াশা, ঘণ্টার কর্কশ ধ্বনি, আত্মাদার চোখ সবই মনে থাকবে। শহরে কেউ জানে না সত্যি কি ঘটেছিল। সবাই মনে করে নিখোঁজ ছাত্রছাত্রীরা ফিরে এসেছে এবং স্কুলের রহস্য শুধু গল্প। কিন্তু আয়ান জানে স্কুলের দেয়াল, করিডোর এবং ঘড়িঘর এখনও তার চোখে ভেসে আছে। আয়ান বাড়ি ফিরে বাবা মায়ের সঙ্গে ডিনার করল। মুখে হাসি, তবে ভেতরে সে ভাবছে যে সাহসী মানুষ অভিশপ্ত বিদ্যালয় থেকে বেঁচে ফিরেছে, তার জীবন আর আগের মতো থাকবে না। কিছুদিন পর আয়ান আবার স্কুলে যায়। এবার শুধু পড়াশুনো নয়, সে সবাইকে সতর্ক করতে চায় শান্তির সঙ্গে ভয়কে মেনে চলতে। সেই অভিশপ্ত স্কুলে যে রাতগুলো ঘটেছিল তারা শুধু একটি স্মৃতি নয়, এটি সাহস, কৌতূহল এবং মুক্তির গল্প। এবং আয়ান জানে যখনও যদি ঘড়ি আবার বেজে ওঠে, নতুন সাহসী ছাত্রই সেই ইতিহাসের সঙ্গে লড়াই করবে।